বিভাগীয় সমাবেশের আগে ঢাকায় বিএনপির ওয়ার্ম আপ 4 দিনের পদযাত্রা ঘোষণা। আন্দোলনে লাভ হবে না, বিরোধীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান আওয়ামী লীগের। স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে তরুণরা, মিলছে প্রযুক্তির সুফল। ডিজিটাল মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানালেন 2024 সালে হবে দ্বিতীয় সাবমেরিন কেবল। রমজানের আগেই খুচরা বাজারে বাড়ল চিনির দাম, কেজিতে 5 টাকা বেড়ে খোলা চিনি 107 এবং প্যাকেটজাত 112 টাকা। পণ্য আমদানিতে 4 সরকারি ব্যাংকে এলসি খুলতে নির্দেশনা। ঢাক ঢোল ও শঙ্খধ্বনিতে মুখর মন্দির শিক্ষা প্রতিষ্ঠান। সরস্বতী পূজায় বিদ্যাদেবীর চরণে ভক্তদের অঞ্জলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সভা সমাবেশের পর এবার রাজধানীর 4 স্থানে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করল বিএনপি। আগামী শনি থেকে বুধবার এই কর্মসূচি পালন করবে মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন তিনি। নির্বাচনকালীন নির্দলীয় সরকার তথা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সহ নানা দাবিতে একের পর এক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে বিএনপি। রাজধানী সহ সারা দেশে সভা সমাবেশ ও মিছিল করে আন্দোলন চালিয়ে আসছে তারা। সদ্য সমাপ্ত বুধবারের বিক্ষোভ সমাবেশ থেকে 4 ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশের ডাক দেয় দলটি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি এর একদিন না যেতেই ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের 4 স্থানে পদযাত্রার ঘোষণা দিল বিএনপি। মিরপুর, বাড্ডা, মালিবাগ, মুগদা, যাত্রাবাড়ি ও শ্যামপুরে এ কর্মসূচি হবে 28 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। কর্মসূচির নাম হচ্ছে পদযাত্রা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে। 28 জানুয়ারি বাড্ডা সুবাস্তু বেলি থেকে শুরু করে আবুল হোটেলের সামনে শেষ হবে। 30-1 আপনার যাত্রাবাড়ি থেকে শ্যামপুর। 1 ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ। 31-1 গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর 1 নম্বর হয়ে 10 নম্বর গোল চত্বরে শেষ হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পদযাত্রার ঘোষণা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দমন পীড়ন অব্যাহত রেখে সরকার আবারও দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা সন্ত্রাস ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদেরকে অত্যাচার, নির্যাতন এবং গুলিবর্ষণের মধ্যে হত্যা করছে। সরকার পতনের আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দলীয় কর্মীদের নির্দেশও দেন বিএনপি মহাসচিব। পুরোপুরিভাবে সরকারের নিয়ন্ত্রণে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, আন্দোলন আর হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। অপপ্রচার রুখতে আলাদা সেল গঠন করার আহ্বান জানান নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বছরখানেক ধরে আন্দোলন করে আসছে বিএনপি সহ বিরোধী দলগুলো। তবে রাজপথে আন্দোলন কিংবা বক্তৃতা বিবৃতি দিয়ে সরকার পতন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের নেতাদের সাথে প্রতিনিধি সভা করে ক্ষমতাসীন দল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ দল ও রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠা করেছেন। আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে দাবি করে প্রতিরোধ সেল গঠন করার পরামর্শ দেন দলের সাধারণ সম্পাদক। আপনাদেরও বলছি, রাজপথ ছাড়বেন না, সতর্ক পাহারায় থাকতে হবে, প্রতিদিন প্রোগ্রাম থাকতেই হবে। উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত সতর্ক পাহারা আওয়ামী লীগের থাকতেই হবে। এদিকে কেরানীগঞ্জের ঘাটারচরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সংবিধান মেনেই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে বিভিন্ন নামে একই ধরনের কর্মসূচি না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান কামরুল ইসলাম। এক একটা নাম দিয়ে এক একটা কর্মসূচি দেওয়া শুরু দিচ্ছে তারা। তাদের দাবিকে সরকারকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে বিদায় দিতে হবে, আর নাইলে তারা ঘরে ফিরে যাবে না। যতই কথা বলেন, যতই হুমকি দেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করবেন। পরিষ্কার কথা,
মেয়াদ শেষ হওয়ার 1 ঘন্টা আগেও শেখ হাসিনা পদত্যাগ করবেন না। মেয়াদ শেষ হবে, নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবেন, একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সরকার হিসেবে শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন। বিএনপি রাষ্ট্র মেরামতের কথা বলে সরকারের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে নিয়ে সময় সংবাদে প্রচারিত একটি রিপোর্ট নিয়ে সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, প্রচারিত রিপোর্টটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। অবাক, বিস্ময়, হতাশা এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে একটি পার্টিকুলার চ্যানেল, সময় চ্যানেল, তারা একটা ফিচার করেছে যেটা আমি মনে করি যে কোনো মতেই সুস্থ সাংবাদিকতার সঙ্গে যায় না, নিরপেক্ষ সাংবাদিকতার সঙ্গে যায় না, কোনো মতেই বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের পেছনে একটা ছুরিকাঘাত করার মতো এবং পুরোপুরিভাবে একটা আপনার পক্ষ অবলম্বন করা। সময় চ্যানেল কিন্তু একটি মেইন স্ট্রিম একটা চ্যানেল এবং এই দেশের মানুষ এটাকে পুরোপুরিভাবে অনেক সময় বিশ্বাস করে, আস্থায় রাখে। সেই ক্ষেত্রে সময়ের এই ধরনের একটি আপনার ডকুমেন্টারি প্রচার করা, এটা নিঃসন্দেহে আমি মনে করি যেটা অনভিপ্রেত এবং আপনার একেবারেই আপনার অসাধারণ বলবো না, এটা হচ্ছে একটা মিথ্যা প্রচার এবং একটা আন্দোলনের পেছনে ছুরিকাঘাত করার মতো। সময় সংবাদের যে রিপোর্টটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেছেন, এবার সেই রিপোর্টটি দেখব। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর সরকারের অনুকম্পায় কারাগারের বাইরে আছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে পলাতক। সাজাপ্রাপ্ত হওয়ার কারণে তারা নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য। বেগম জিয়ার পর দলটি গভীর অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারা জীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। পরে 2020 সালের 25 মার্চ সাময়িক মুক্তি মেলার পর থেকে তিনি গুলশানের বাসাতেই থাকছেন। তার সাজা স্থগিতের বিনিময়ে শর্ত দেয়া হয় যে মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থাকবেন এবং তিনি বিদেশে যেতে পারবেন না। বিএনপির শীর্ষ নেতৃত্বের দুজনেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিশ্লেষকরা বলছেন এ কারণে আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে তাদের কোনো মাথা ব্যথা নেই, বরং সরকার উৎখাতে সহিংসতার পথ বেছে নিয়েছেন। সাংবাদিক অজয় দাশগুপ্ত সংবাদ মাধ্যমকে বলেন, এখানে ষড়যন্ত্র খুবই পরিষ্কার। জোর করে সরকারকে ক্ষমতাচ্যুত করে বিচারিক রায়, মামলা খারিজ করতে বিচার বিভাগকে পছন্দ মতো সাজিয়ে নেয়াই তাদের উদ্দেশ্য, যাতে তারা নেতৃত্ব চালিয়ে যেতে পারেন। বেগম জিয়া ও তারেক রহমানের বিএনপির নেতৃত্ব চালিয়ে যাওয়া নৈতিকতার চরম লঙ্ঘন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আগামী 10 ডিসেম্বরের পরে খালেদা জিয়ার কথা চলবে। আদালতের রায়ে সাজাপ্রাপ্তদের রাখা প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আবার সাজাপ্রাপ্তদের দিয়ে দল পরিচালনা করছে। এটি সাংঘর্ষিক ও নৈতিক অবক্ষয়ের পরিচয়। এইবার মানুষ জেগে উঠেছে। দুর্নীতির কারণে দলের অভ্যন্তরেও তারেক রহমানের বিরুদ্ধে অসন্তোষ রয়েছে, যে কারণে খালেদা জিয়ার পর দলে তিনি নিজের নেতৃত্ব কতটা শক্তভাবে প্রতিষ্ঠা করতে পারবেন তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ওমর ইনান, সময় সংবাদ, ঢাকা। যেন পাখির স্বর্গরাজ্য, কিচিরমিচিরে মুখর চিত্রাপাড়। বাগেরহাটে পাখির কলতান নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে তরুণরা। দেশে এখন ডিজিটালাইজেশনের সুফল মিলছে। ভিডিও বার্তায় ডিজিটাল মেলার উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, 2024 সালের মধ্যে বসবে দ্বিতীয় সাবমেরিন কেবল। এ সময় শিল্প খাতকে অটোমেশনের আওতায় আনতে সব শিল্পাঞ্চলে 5G সেবা নিশ্চিত করা হবে বলেও জানান সরকার প্রধান।
চোখে ভিআর চশমা, মুখে উচ্ছ্বাস, হবেই বা না কেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকেই ভার্চুয়ালি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। কেউ খেলছেন গেমস, রোবটের শারীরিক নানা কলা কৌশল উপভোগ করছেন অনেকে। যে 5G বা পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ঘিরে বিশ্বজুড়ে আলোচনা চলছে, তারই যেন মেলা বসেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরেন সরকারের দুজন মন্ত্রী। স্মার্ট বাংলাদেশ আসলে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী জাতি গঠনেরই রূপকল্প। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাস্তবায়িত উদ্যোগগুলোর সম্প্রসারণ এবং নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন করতে চায় সরকার। 2041-এর মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আজকে আমরা স্মার্ট বাংলাদেশের লড়াইতে লিপ্ত আছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। শিল্প, অর্থনীতি সহ সবখানে থাকবে প্রযুক্তির ছোঁয়া। তরুণ প্রজন্মের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে। শিল্পাঞ্চলে 5G সেবা নিশ্চিত করা হবে। বিনিয়োগ ও রপ্তানি ক্ষেত্রে ডিজিটাল পণ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশা করি। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। এই কানেক্টিভিটির উপর ভিত্তি করে গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। 3 দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল আইপিটিভি বা সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য বা গুজব ছড়ালে দ্রুত মন্ত্রণালয়কে জানাতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কর্মপদ্ধতির ভিন্নতা থাকলেও জনপ্রশাসন ও সামরিক বাহিনী সরকারের নির্দেশনা সঠিকভাবে পালন করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র বাহিনীর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম অধিবেশন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনে উঠে আসে মাঠ পর্যায়ে শীর্ষ কর্মকর্তাদের সুযোগ সুবিধা ও নানা সমস্যা খতিয়ান। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসে বেশ কিছু পরামর্শ। যোগ দেন সেনাপ্রধান। আলোচনা শেষে বেরিয়ে তিনি জানান, জেলা প্রশাসন এবং সামরিক বাহিনীর কর্মপদ্ধতির ভিন্নতা থাকলেও উদ্দেশ্য একই। দুপক্ষের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে, যার মাধ্যমে সরকারের নির্দেশনা সঠিকভাবে পালন করা সম্ভব। সেনাবাহিনী চাচ্ছে যে সিভিল প্রশাসনের সাথে আন্তরিকভাবে কাজ করে সরকারের যে কোনো প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করবে। কেউ বিভ্রান্তি বা গুজব ছড়ালে মন্ত্রণালয়কে দ্রুত জানাতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গুজব ছড়ায় কয়েক ঘন্টায়, আর সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েকদিন সময় লাগে। তাহলে এই যে টাইম যেটা বেশি লাগে, সেটাকে আপনি কিভাবে এই গুজব থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন, সেই পরামর্শটা আমরা তাদের দিয়েছি। সেটি হচ্ছে, যেটি গুজব রটানো হচ্ছে সেটি যে গুজব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি সেটি করা হয়, সেটি যে গুজব সোশ্যাল মিডিয়াতে যেন বলা হয় এটি গুজব, আসলে সত্যটা এই, তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা। গত মঙ্গলবার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে শেষ হচ্ছে এবারের জেলা প্রশাসক সম্মেলন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকঢোল আর শঙ্খধ্বনিতে মুখর মন্দির শিক্ষা প্রতিষ্ঠান। সরস্বতী পূজায় বিদ্যাদেবীর চরণে অঞ্জলি নিবেদন করছেন ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে হয়েছে বর্ণিল আয়োজন। বিদ্যা ও সঙ্গীতের দেবীর কাছে অসাম্প্রদায়িক ও জ্ঞান ভিত্তিক সমাজের প্রার্থনা করেন শিক্ষার্থীরা। ঢাক ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর মন্দির শিক্ষা প্রতিষ্ঠান। মহামারীর জড়া কাটিয়ে 2 বছর পর ঘটা করে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ভক্তরা। বসন্ত পঞ্চমীর তিথিতে আবারও সেজেছে এশিয়ার অন্যতম বৃহৎ সরস্বতী পূজা স্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। দেবী মহাশ্বেতাকে 72 রূপে সজ্জিত করেছে বিশ্ববিদ্যালয়ের 72টি বিভাগ।
ঘণ্টির আওয়াজ আর পুরোহিতের মন্ত্রপাঠের মাধ্যমে সকালে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। গড়ায় পুষ্পাঞ্জলি পর্যন্ত দুহাত জুড়ে আলোকিত মানুষ হওয়ার প্রার্থনায় বিদ্যার্থীরা। এবার 72টা ডিপার্টমেন্টের পূজা হচ্ছে, তো এটা খুবই আনন্দের বিষয়। 2 বছর পরে যেহেতু পূজাটা হচ্ছে, তো আমাদের সবার মধ্যে আসলে এক্সাইটমেন্টটা বেশি। সিনিয়র জুনিয়র এর মাধ্যমে একটা ভ্রাতৃত্ব, মানে আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে। পূজার বিশেষত্ব হাতে খড়ির রীতি, যার মাধ্যমে শিক্ষাঙ্গনে প্রবেশ করে শিশুরা। অভিভাবকদের চাওয়া বিদ্যা বুদ্ধিতে আগামী দিনে জগৎ উজ্জ্বল করবে আজকের শিশুরা। বিদ্যা বুদ্ধি দিয়ে যেন বড় হয়ে কিছু হতে পারি, সর্ববিদ্যায় সে পারদর্শী হোক, মানুষের কল্যাণে কাজ করুক। বাবুর আজকে হাতে খড়ি দিব, যাতে ভবিষ্যতে আরো মানবিক মানুষ হতে পারে। হাতে খড়ির মাধ্যমে ও শিক্ষা জীবনে পদার্পণ করলো। মণ্ডপ প্রাঙ্গণ যেন এক টুকরো অসাম্প্রদায়িক বাংলাদেশ। ধর্ম বর্ণ ছাপিয়ে সর্বস্তরের মানুষের ভিড়, ভেদাভেদ ভুলে জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠার কামনা সবার। আমাকে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেখলে হবে না, মানুষকে বড় করে দেখতে হবে। আমার প্রার্থনা এটাই যে বিশ্বের যত অজ্ঞতা এবং মানুষের মধ্যে যে বিভেদ, মানুষ সরস্বতী মা সকলকে জ্ঞান দান করুক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাসায় পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই উৎসব। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিকার পথ দেখাক বিনা পানির। জ্ঞানার্জনের পথে সমাজ, লিঙ্গ কিংবা অর্থ কোনোটাই বাধা না হয়ে দাঁড়াক। সরস্বতী পূজার দিনে এমনটাই প্রার্থনা সর্বস্তরের মানুষের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ থেকে তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সরস্বতী পূজার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী আফরোজা মৌটুসী। সরাসরি যাচ্ছি তার কাছে। এক হাতে বীণা আর আরেক হাতে পুস্তক নিয়ে সাদা শুভ্র রাজহাঁসের পিঠে চড়ে এসেছেন বিদ্যা ও গুণের দেবী দেবী সরস্বতী। সেই দেবীকে বরণে, সেই দেবীর কাছে প্রার্থনায়, সেই দেবীর অঞ্জলিতে ভক্তরা ঘুরছেন এবং বিভিন্ন মণ্ডপে মণ্ডপে দেবীর কাছে প্রার্থনা করছেন। দেবীর কাছে তারা চাইছেন শিক্ষার আলো যাতে ছড়িয়ে পড়ুক তাদের মাঝে, জ্ঞান বৃদ্ধি পাক সকলের এবং সকলে যেন বিদ্যা, গুণ এবং স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে, সংস্কৃতিতে ভরে উঠুক এই দেশ। এই প্রার্থনাটি তারা করছেন। করোনা মহামারীর কারণে কিন্তু গত 2 বছর তারা সাড়ম্বরে সরস্বতীর যে পূজা সেটি উদযাপন করতে পারেননি। তো 2 বছর পর তারা এভাবে উদযাপন করতে পেরেও কিন্তু প্রচুর আনন্দিত হচ্ছেন। দেবীর কাছে তারা চাইছেন যাতে সব সময় এইভাবেই তারা আনন্দ উদযাপনগুলো করতে পারেন। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। এখানে কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি যে আলাদা আলাদা বিভাগ রয়েছে, সেই বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা আলাদা আলাদা প্রতিমা এবং মণ্ডপ তৈরি করেছেন এবং বিভিন্ন থিমে তারা সেটি তৈরি করেছেন। এবং এক ধরনের কিন্তু প্রতিযোগিতাও চলছে যে কে কার চেয়ে, কোন বিভাগ কার চেয়ে বেশি সুন্দর প্রতিমা তৈরি করতে পারেন। এবং এই সকাল 10টায় ছিল দেবী সরস্বতীর যে পূজা, সেই পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজার পরে সবাই দেবীর কাছে প্রার্থনা করেছেন। প্রার্থনার পর বেল ও ফুলপাতা দিয়ে কিন্তু তারা অঞ্জলি দিয়েছেন। তারপরে তারা প্রসাদ গ্রহণ করেছেন। এখন বিকেল বেলা এবং সন্ধ্যা গড়িয়ে আসলেও কিন্তু প্রচুর ভিড় আছে এখানে এবং দর্শনার্থীরাও আসছেন প্রচুর। এই জগন্নাথ হলের প্রাঙ্গণে কিন্তু 73টি প্রতিমা নির্মাণ করা হয়েছে এবং 73টি মণ্ডপ বানানো হয়েছে এবং এই আলাদা আলাদা মণ্ডপে কিন্তু আলাদা আলাদা থিমে প্রতিমা রয়েছে। সবাই কিন্তু প্রতিটি মণ্ডপ ঘুরে দেখছেন, প্রতিটি মণ্ডপ ঘুরে ঘুরে তারা দেবীর দর্শন করছেন, দেবীর কাছে প্রার্থনা করছেন এবং রীতিমতো মানুষজন এত বেশি আনন্দিত এবং উদযাপন করছেন। প্রতিটা ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু মানুষজন এখানে আনন্দ উদযাপন করতে আসছেন এবং তারা প্রার্থনা করেছেন। আমরা কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যাতে আমাদের এই বাংলাদেশ যাতে স্বয়ং সম্পূর্ণ হয়েছে, শিক্ষা জ্ঞানে যাতে প্রতিটি শিক্ষার্থী পরিপূর্ণ হয়ে ওঠে এবং সবাই যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠে, এটি তারা চাইছেন এবং এই দেবীর কাছে তারা প্রার্থনা করছেন দেবী যাতে তাদের এই মনের আশা পূরণ করেন, তাতে বাংলাদেশে যাতে শিক্ষার হার আরও বৃদ্ধি পায়, কোনো মানুষ যাতে শিক্ষার আলো থেকে দূরে না থাকে। তারা চাইছেন যে যত শিশু রয়েছে যারা শিক্ষার আলো থেকে দূরে আছে তাদেরও যাতে শিক্ষার ব্যবস্থা হয়, তারা সেটিও কিন্তু দেবীর কাছে প্রার্থনা করছেন। তো জগন্নাথ হলে কিন্তু এই মুহূর্তে অনেক মানুষ রয়েছেন এবং অনেক ভিড় রয়েছেন। এই ভিড় উপেক্ষা করে কিন্তু প্রতিটি মণ্ডপে মণ্ডপে মানুষ এই প্রতিমার দর্শন করছেন। তো এই ছিল সরস্বতী পূজার আয়োজনের জগন্নাথ হল থেকে আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আফরোজা মৌটুসী। এদিকে সারা দেশেই মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করেছেন ভক্তরা। 2 বছর পর আবারও বড় পরিসরে আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত সবাই।
জ্ঞান ও বিদ্যালাভের আশায় শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাসাবাড়িতে সরস্বতী দেবীর বন্দনা। দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয়। দেবী সরস্বতীর অর্চনায় মগ্ন চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। পূজা মণ্ডপে ভিড় করেন ভক্তরা, পূজার শেষে দেন অঞ্জলি। এবার নগরীর JM সেন হলে একসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের 14টি মণ্ডপ বসে। মায়ের কাছে এটাই চাওয়া যে বিদ্যাটা যেন মন থেকে করি। খুব ভালোই লাগে, আর আমরা মার কাছে বিদ্যার আরাধনা করি। ঢাকের তাল আর পুরোহিতের মন্ত্রপাঠে ময়মনসিংহে শুরু হয় সরস্বতী পূজা। একে একে দেবীকে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করেন সবাই। দেশের সবার যেন মঙ্গল থাকে, তারপর পড়ালেখায় ভালো করে যেন ভালো কিছু করতে পারে, মার কাছে এটুকুই চাওয়া। দেবী সরস্বতীর কাছে বিদ্যা তথা শাস্ত্রীয় বিভিন্ন বিষয়ে প্রার্থনা করে থাকি। উৎসবমুখর পরিবেশে রংপুরেও চলে বিদ্যাদেবীর আরাধনা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ীর কাছে প্রার্থনা করেন ভক্তরা। মুন্সিগঞ্জ শহরের নয়াপাড়ায় রং বেরঙের বোতলের 1 লাখ ক্যাপ দিয়ে ব্যতিক্রমী সরস্বতী মণ্ডপ তৈরি করা হয়। দূর দূরান্তের পূজারীরা ভিড় করেন মণ্ডপটি দেখতে। প্রথম বছর এবছর হাতে করে দেওয়া হয়েছে, এখানে এই জন্য আসছি। মন্ত্র দিতে এসে এই মন্ত্রটা দেখে মনটা ভরে গেছে। এছাড়া প্রথমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জেলায়ও আনন্দঘন পরিবেশে হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। ফাহরি ফারজানা, সময় সংবাদ। রমজানের আগেই খুচরা বাজারে বাড়ল চিনির দাম। কেজিতে 5 টাকা বেড়ে খোলা চিনি 107 এবং প্যাকেটজাত 112 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো। 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন এই দর। বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে দাম বেড়েছে। এদিকে সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্য আমদানিতে 4 সরকারি ব্যাংককে এলসি খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। গায়ে লেখা 107, আমাদের জন্য ডিলার 110 টাকা করে নিতেছে, আমরা 115 টাকা কেজি বিক্রি করতেছি চিনি। ব্যবসায়ীদের বক্তব্যে মিলছে বাজারে চিনির বর্তমান পরিস্থিতি। নানা সংকটের বাহানায় গত নভেম্বরে দাম বাড়িয়েও স্বাভাবিক হয়নি চিনির সরবরাহ। বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দিয়েও যখন অহরহ মিলছে না চিনি, তখন রোজার ঠিক 2 মাস আগে আরেক দফা দাম বাড়িয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্যে ফেব্রুয়ারি থেকে 1 কেজি খোলা চিনি কিনতে হবে 160 টাকায় ও প্যাকেটজাত 112 টাকায়। এতে দামে 9-6 সঙ্গে সংকট বাড়বে বলে মত ব্যবসায়ীদের। যে সংকট চলতেছে, তো চিনি যদি আরো দাম বাড়ায় তোলে দেশে আরো চিনি দাম সংকট হয়ে যাবে। চিনির দামে আর সরকারের নির্ধারণ রেটে মিল খাইতেছে না। এখন আমরা যদি আনি খুচরা বিক্রি করতে যাই, কাস্টমারের সাথে বেশি বার্গেনিং করতে হয়। এদিকে বৃহস্পতিবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের এক সেমিনারের শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্ববাজারে দাম বেড়েছে বলেই দেশে সমন্বয় করা হয়েছে। চিনি আমাদের নির্ভর করতে হয় ইম্পোর্টের উপরে, আর গ্লোবাল মার্কেটে চিনির দামটা বেড়েছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি যাতে ডিউটি এবং ভ্যাটগুলো কমিয়ে দেওয়া হয়। এটা যদি কিছু কমানো হয় তাহলে হয়তো তার উপরে প্রভাবটা পড়বে। আসন্ন রমজানের নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি 4টি ব্যাংকে এলসি খোলার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। যা যে কিছু ছিল সেটা গতকালকে পরশু থেকে কিন্তু রিলিজ করা শুরু হয়েছে। আর 4টা সরকারি ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়েছে বাংলাদেশ ব্যাংক যেন এলসি ওপেন করা হয়। দেশের উৎপাদন খাত সচল রাখতে গ্যাস, বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে সরকার পর্যালোচনা করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তাদের কথা শুনবেন এবং ব্যবস্থা নেবেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। সামাজিক মাধ্যমের সমালোচনায় গুরুত্ব দিলে তামিম ইকবাল দেশ সেরা ওপেনার হতে পারতেন না, বললেন মাশরাফি। তরুণ ক্রিকেটারদের খেলায় মন দেওয়ার পরামর্শ। নগদ টাকা ও বাড়ি দখলের জন্যই সাংবাদিক আফতাব আহমেদকে হত্যা করে তার গাড়ি চালক সহ 5 জন। 9 বছর পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজুকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বারবার পরিচয় পাল্টেছিলেন আত্মগোপনে। তোহা খান তামিম জানাচ্ছেন বিস্তারিত। প্রবীণ চিত্র সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজু মুন্সি হত্যা মামলায় গ্রেফতারের পর জামিন পেয়ে আত্মগোপনে যান। পুলিশের চোখ ফাঁকি দিতে বারবার মোবাইলের সিম পরিবর্তন সহ যোগাযোগও বন্ধ করে দেন পরিবারের সঙ্গে। দীর্ঘ 9 বছর পর দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা থেকে রাজু মুন্সিকে গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। ফুলবাড়ি সীমান্তবর্তী জায়গা, খুবই দুর্গম এলাকা, সেখানে সে বিভিন্ন সময় শুধু আপনার সে স্থান চেঞ্জ করতো, আজকে এখানে কালকে ওখানে এইভাবে চেঞ্জ করতো। তা আমাদের চৌকস দল অনেক পরিশ্রম করেছে তথ্য প্রযুক্তির সহায়তায়। তারা এই অভিযানটা
সফলভাবে সম্পন্ন করেছে। পুলিশ বলছে সাংবাদিক আফতাব আহমেদের সম্পদ কুক্ষিগত করতে রাজু সহ 5 জনকে নিয়ে হত্যার ষড়যন্ত্র করে আফতাবের গাড়ি চালক হুমায়ুন কবির মোল্লা। রাজধানীর রামপুরায় বাসায় একা থাকার সুযোগে 2013 সালের 24 ডিসেম্বর রাতে খুন করা হয় আফতাবকে। আর রাসেলের ব্যাপারে আমরা আসলে খোঁজ নিচ্ছি, আসলে পলাতক কিনা সে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা হচ্ছে ড্রাইভার হুমায়ুন আহমেদ, বিলাল হালাদার, হাবিব হালাদার, রাজু মুন্সি ও রাসেল। তারা ওখানে বাসা ভাড়ার নামে তার বাসায় ঢোকার পরে বিভিন্ন জিনিস লুণ্ঠন করে। তখন আফতাব আহমেদ এক পর্যায়ে চিৎকার করলে তার গলা ধরে তাকে হত্যা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2017 সালের 28 মার্চ দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 হুমায়ুন, রাজু সহ 5 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে 7 বছরের কারাদণ্ড দেন। শুনানি শেষে 2022 সালের 12 অক্টোবর নিম্ন আদালতের রায় বহাল রাখেন উচ্চ আদালত। সাংবাদিক আফতাব আহমেদ দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে অনেক দুর্লভ ছবি তোলেন তিনি। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য 2006 সালে 21 পদকে ভূষিত হন তিনি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে তালিকাভুক্ত মোটরসাইকেল চোর 20-এর বেশি। তারা 5 থেকে 6টি চক্রে ভাগ হয়ে চুরি করে। একটির সঙ্গে রয়েছে আরেকটির সমন্বয়। 5 জেলায় আছে ডিলার। পুলিশ বলছে রাজধানীতে কোথাও মোটরসাইকেল চুরি হলে ঘুরে ফিরে আসে তাদের নাম। এদের সর্দার বা গুরু আবুল কালাম আজাদ, যার বিরুদ্ধে মামলা রয়েছে 49টি। বুলবুল রেজা জানাচ্ছেন বিস্তারিত। 22 ডিসেম্বর 2022 রাত 2:30 গেটের তালা ভেঙে 2 জন প্রবেশ করে রাজধানীর পাইকপাড়ার একটি বাসার গ্যারেজে। মিনিট 10 অবস্থান করে সেখানে। প্রথমে একটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায় একজন, কিছুক্ষণের মধ্যে আরেকটি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় আরেকজনকে। দুটি মোটরসাইকেল চুরির ঘটনা তদন্তে নামে মিরপুর থানা পুলিশ। 14 জানুয়ারি জসিমউদ্দিন এবং তার দেয়া তথ্যে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। মোটরসাইকেল চোর চক্রের বিশাল নেটওয়ার্কের সন্ধান পায় পুলিশ। জসিমকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ঢাকায় মোটরসাইকেল চোর চক্রের গুরু বা সর্দার আবুল কালাম আজাদ। তার বিরুদ্ধে মামলা আছে 49টি। গ্রেফতার হয়েছেন একাধিকবার। গেল 15 বছর ধরে রাজধানীতে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতরা সবাই তার শিষ্য। দীর্ঘদিন ধরে গাড়ি চুরি সংক্রান্ত মামলার তদন্ত কাজের সঙ্গে জড়িত এই পুলিশ কর্মকর্তা বলছেন, রাজধানীতে মোটরসাইকেল চোরদের রয়েছে এলাকাভিত্তিক সমন্বয়ে। মিরপুর এলাকায় যে চোরটা চুরি করে, সেই চোরটা যাত্রাবাড়ি এলাকায় গিয়ে চুরি করছে না, কিংবা কামরাঙ্গীর চোর থেকে যে চোরটা এসে চুরি করছে উত্তরাতে, সেই একই লোককে আপনি লালবাগে চুরি করতে দেখবেন না। তার মানে তারা নিজেদের মধ্যে একটা সমন্বয় করে পুরো ঢাকা শহরকে সিস্টেমেটিক একটা এরিয়া ওয়াইজ ভাগ করে নিয়েছে। রাজধানীতে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত অন্তত 25 জনের তথ্য উপাত্ত পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। খিলগাঁও, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় সবসময়ই নাম আসে তাদের। পুলিশ বলছে, ঢাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলগুলো বিক্রির জন্য নারায়ণগঞ্জ, নোয়াখালী, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও কুমিল্লায় রয়েছে ডিলার। এখান থেকে আবার হাত বদল হয়ে চলে যায় অন্য জেলায়। ডিস্ট্রিবিউশন চ্যানেলের বেশ কিছু লোক আছে বিভিন্ন জেলায়, এবং তারাই মূলত এই চোরাই চক্রটাকে নিয়ন্ত্রণ করে। এবং একটা 3 থেকে 4 লক্ষ টাকা দামের মোটরসাইকেল যখন চুরি হয়, তারা এই চোর যখন প্রথমে বিক্রি করে, সে কিন্তু 30 থেকে 40 হাজার টাকার বেশি বিক্রি করতে পারে না। রাজধানীতে চোরদের ডাটাবেস তৈরি হচ্ছে জানিয়ে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, একাধিক মামলা থাকার পরেও খুব সহজেই জামিন পেয়ে আবারও একই কাজে জড়াচ্ছে পেশাদার চোর চক্রের সদস্যরা। এক একজন চোর 30, 40, 50টা করে মামলা আছে, মামলা নিয়েই তারা কোর্টে হাজিরা দেয়, আবার এসে কাজ করে। যারাই চুরি মামলায় ধরা পড়ছে বা অভিযুক্ত হচ্ছে, তাদেরকে আমরা ডাটাবেস দিচ্ছি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চোরাই মোটরসাইকেল কেনাবেচার তথ্য রয়েছে পুলিশের কাছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পানি দিয়ে চলবে গাড়ি, উন্নত অনেক দেশকে পেছনে ফেলে হাইড্রোজেন ফুয়েল যুগে প্রবেশের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ। চট্টগ্রামের একদল বিজ্ঞানীর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এমনকি বাণিজ্যিক উৎপাদনের জন্য রিফুয়েলিং স্টেশন স্থাপনের কাজও শেষ। ব্যবহার শুরু হলে জ্বালানি খরচ অর্ধেকে নামবে। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত, কমলদের রিপোর্টে।
2021 সালের অক্টোবর মাসে জাপান থেকে আমদানি করা হয় হাইড্রোজেন চালিত এই গাড়িটি। শুধু এই গাড়ি নয়, বাংলাদেশের আরও গাড়ি যাতে হাইড্রোজেন শক্তি দিয়ে চালানো যায় তার জন্য চট্টগ্রাম বিজ্ঞান গবেষণাগারে স্থাপন করা হয় হাইড্রোজেন এনার্জির নানা যন্ত্রপাতি। পানি এবং বর্জ্য থেকে হাইড্রোজেন উৎপাদনের পরীক্ষা সফল হওয়ার পর শুরু হয় বাণিজ্যিকরণের পথ খোঁজা। সবশেষ স্থাপন করা হয়েছে হাইড্রোজেন এনার্জি রিফুয়েলিং স্টেশন। এখন সহজেই রিফুয়েলিং স্টেশন থেকে গাড়িতে হাইড্রোজেন নেওয়া সম্ভব। 100 কেজি মিথেন যদি আমরা জ্বালাই, যেই পরিমাণ এনার্জি পাই, 50 কেজি মিথেন এবং 25 কেজি হাইড্রোজেন যদি একসাথে মেশানো হয় তাহলে আমরা একই পরিমাণ এনার্জি আমরা পেতে পারি। বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে হাইড্রোজেন এনার্জি ব্যবহারের পরীক্ষা হলো বাংলাদেশে একেবারেই নতুন। 2018 সালে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও শুরু হয় হাইড্রোজেন এনার্জির কাজ। 1150 টাকার অকটেন ব্যবহার করে একটি গাড়ি 131 কিলোমিটার চলতে পারে, আর মাত্র 550 টাকার হাইড্রোজেন ফুয়েলে অতিক্রম করবে সমান দূরত্ব। মূলত পানিকে এখানে মূল শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। পানিকে আমরা ইলেকট্রোলাইসিস করে যে গ্যাসটা পাই সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এবং এই হাইড্রোজেন গ্যাসটা অত্যন্ত জ্বালানি মান সম্পন্ন, এবং এই গ্যাসটাকে আমরা যখন হাই প্রেশারে গাড়িতে রিফিল করি তখন সেই গাড়িতে থাকে একটা ফিউল সেল। সেই ফিউল সেলের কাজ হচ্ছে হাইড্রোজেনকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা, দেন বাকি কাজটা যে ইলেকট্রিসিটি তৈরি হবে সেই ইলেকট্রিসিটি করে নিয়ে যাবে। একদিকে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী, অন্যদিকে পরিবেশ দূষণের ভয়াবহ বিপর্যয়। এই অবস্থায় বাণিজ্যিকভাবে হাইড্রোজেন ব্যবহারের ঘোষণা আসতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা যদি এটা গাড়িতে, সাধারণ মানুষের গাড়িতে দিতে পারি, যদি সাধারণ মানুষের বিদ্যুৎ প্রোডাকশন করে সাপ্লাই দিতে পারি, তাহলে আমরা সরাসরি হাইড্রোজেনকে প্রবেশ করতে পারবো। বাংলাদেশে বর্তমানে পেট্রোল, ডিজেল, অকটেন, হাইব্রিড এবং ইলেকট্রিক চালিত গাড়ি ব্যবহার হচ্ছে। আমি এখন যে গাড়িতে বসে আছি এটি চলছে মূলত হাইড্রোজেন দিয়ে, আর এই হাইড্রোজেন উৎপাদন হয়েছে পানি থেকে। হাইড্রোজেন ফুয়েল ব্যবহার হলে দুটো জিনিস রক্ষা পাবে। প্রথম রক্ষা পাবে জ্বালানি খরচ, জ্বালানি খরচ নেমে আসবে অর্ধেকে। আর দ্বিতীয়টি হলো কার্বন নিঃসরণ একেবারে শূন্যের কোটায় নেমে আসবে, এমনটি বলছেন এই প্রকল্পের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য ডেট্রয়েট শহরে বরফ জমেছে 6 থেকে 10 ইঞ্চি। বন্ধ করে দেওয়া হয়েছে প্রাথমিক স্কুল, অফিস, আদালতের বেশিরভাগ কাজই হচ্ছে অনলাইনে। এতে চরম বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। মিশিগান থেকে রাশেদ লিমনের রিপোর্ট। চারিদিকে যেন শুনশান নীরবতা। ভর দুপুরে ভুতুরে পরিবেশ মিশিগানের ডেট্রয়েট। রাজপথে একটি গাড়ি দেখতে অপেক্ষা করতে হয় 10 থেকে 20 মিনিট পর্যন্ত। সকাল থেকেই শুরু হয় তুষারপাত। এই মৌসুমে আগেও কয়েক দফা তুষারপাত হলেও স্থানীয় সময়ে বুধবার সকাল থেকে যে বিরামহীন চলছে তুষার ঝরা, তাতে দুপুর নাগাদ কয়েক ইঞ্চি বরফ জমেছে নগর জুড়ে। মৌসুমের সর্বোচ্চ 6 থেকে 8 ইঞ্চি বরফ পড়ে নগরের পথে পথে। বেলা গড়িয়ে সন্ধ্যা, তাপমাত্রা নেমেছে শূন্যের নিচে। তার উপর বাতাস, সব মিলিয়ে যেন খড়গ নেমে এসেছে এখানকার নগর জীবনে। স্নো বেশি যখন পড়ে তখনও গাড়িটাই বাইর হইতে হয়, কারণ এখানে বাস এবং ট্রেন সিস্টেম নাই। রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে যায়, গাড়ি বার করা যায় না, অনেক অসুবিধা হয়। ঠান্ডার জন্য যাওয়া আসা একটু অসুবিধা, বাট যারা সিটি ইজ ইউজড টু দিস। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। যখন 5-6 ইঞ্চি হয়ে যায় তখন অনেকে স্কুল বন্ধ থাকে, স্কুল অফিসে বলে বাসা থেকে কাজ করো। বরফের এমন সাদা চাদরে ঢাকা পড়েছে মিশিগানের ডেট্রয়েট। তাই তো খুব বেশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না এখানকার বাসিন্দারা। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নজর কাড়বে সেটি হচ্ছে রাজপথকে সচল রাখতে 24 ঘন্টায় কাজ করে যাচ্ছে এখানকার নগর কর্তৃপক্ষ। নগর কর্তৃপক্ষ বলছেন এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা সবসময় প্রস্তুত থাকেন। We have our plow trucks, we have our staff that's working. Right now I got 50 plow trucks out there and they're plowing the roads. They drop the salt, so we sit on a salt mine, but we have tons of salt. এই অঞ্চলে প্রতি শীত মৌসুমে বেশ কয়েকবার তুষারপাত হয়ে থাকে, যেখানে 5 থেকে -20 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যায়।
রাশেদ লিমন, সময় সংবাদ, ডেট্রয়েট, মিশিগান, যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। সামাজিক মাধ্যমের সমালোচনায় গুরুত্ব দিলে তামিম ইকবাল দেশ সেরা ওপেনার হতে পারতেন না। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই কথা বলেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তরুণ ক্রিকেটারদের খেলায় মন দেওয়ার পরামর্শ দেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারে ফর্মহীনতায় ভুগতে হয়নি বিশ্ব ক্রিকেটে এমন ক্রিকেটার খুঁজে পাওয়া বিরল। খারাপ সময় নানাভাবে সমালোচনায় পড়তে হয় ক্রিকেটারদের, তবে সমালোচনার ভাষা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন টেনে আনা হয়। আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নিতে ক্যারিয়ারের শুরুতে ধুঁকতে হয় তরুণ ক্রিকেটারদের। আজকের তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরাও এমন একটা সময় পার করেছেন, তবে সেই সময়টায় সোশ্যাল মিডিয়ার আধিপত্য ছিল না। বর্তমান ক্রিকেটারদের মুখোমুখি হতে হচ্ছে নানা তির্যক মন্তব্যের। লিটন দাসকে নিয়ে নানা সমালোচনা হয়েছে, তবে সাম্প্রতিক সময়ে সেই ভক্তরাই প্রশংসা করছেন ডানহাতি ব্যাটারের। ঠিক তেমনভাবেই শুরুর দিকে খারাপ সময়ে সমালোচিত নাজমুল হোসেন শান্ত এবার বিপিএলে রান করছেন, প্রশংসাও পাচ্ছেন। তাই মাশরাফির মতে তরুণদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে শক্ত মানসিকতা পোষণের পরামর্শ। যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে তামিম ইকবাল হতে পারতো না, এটা আই ডু বিলিভ। পজিটিভ জিনিসগুলো ফেসবুকে আপনি খুব কম পাবেন ব্যক্তি আক্রমণের ক্ষেত্রে। সো লিটনের ক্ষেত্রে গিয়েছে, আমি মনে করি আমাদের জেনারেশনটা ভেরি লাকি যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ওরকম ছিল না। যারা মেন্টালি স্ট্রং, কারা কি লিখছে বলছে এগুলো যখন না দেখে তাদের জন্য কাজটা সহজ হবে। শান্তকে কিছুটা এর ভেতর দিয়ে যেতে হচ্ছে। শান্তর ক্ষেত্রে আমি দেখেছি যে লিটনের মতোই সে এই বাইরের জিনিসগুলো অত ওকে বদার করে না। আন্তর্জাতিক টি-20 থেকে মাশরাফি আনুষ্ঠানিক অবসরে গেলেও ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট থেকে এখনো বিরতিতে যাননি। মাঠ থেকে সংবর্ধনা দিয়ে অবসর আয়োজনের কথা থাকলেও এখনো হয়ে ওঠেনি। তার সাথে যা হয়েছে তা যেন সাকিব তামিমদের সাথে না হয়, সম্মানের সাথে বিদায় দেওয়ার পরামর্শ তার। সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম এরা অবশ্যই আপনি কেউ স্বীকার করুক আর না করুক, তারা বাংলাদেশের কিংবদন্তি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তাদের ক্ষেত্রে যেন ওই রেসপেক্টটা নিয়ে তারা মাঠ থেকে বিদায় নিতে পারে। কারণ তারেক হাসান শিমুল, সময় সংবাদ। দীর্ঘ সময় তারা এখানে শ্রম দিয়েছে। এবার পাখির কলকাকুলির খবর জানাবো। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বাগেরহাটের লোকালয়ে মিনি সুন্দরবন এখন পাখির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। হাজারো পাখির কলতারে মুখরিত চিত্তাপাড়। নানা প্রজাতির পাখি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবিতে রিপোর্ট। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চিত্রা নদীর পাড়। সূর্যের আলো ফোটার সাথে সাথেই পাখিগুলো খাদ্যের সন্ধানে ছুটে যায় বিভিন্ন প্রান্তে। আবার গধূলি লগ্নে চারদিক থেকে কয়েক মিনিটের মধ্যেই হাজারো পাখি ছুটে এসে আশ্রয় নেয় এখানে। প্রতিদিন কেউ আসেন পরিবার নিয়ে, আবার কেউ বন্ধুদের সাথে ঘুরতে আসেন এই মিনি সুন্দরবনে। স্থানীয়রা বলছেন পাখি শিকার বা ক্ষতি যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখেন তারা। আমি এখানে বক দেখেছি, পানকৌড়ি পাখি দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে। পাখিগুলো আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারপরে এখানে শীতের সময় অনেক অতিথি পাখি আসে যেগুলো দেখতে অনেক লোক আসে এবং আমরা ওই পাখির দেখে মুগ্ধ হই। আমরা এই পাখি এখানে দেখে শুনে রাখি, এদেরকে চেষ্টা করি যে এদের কেউ ক্ষতি কাতারাত না করতে পারে। পাখিগুলো দেখে আমাদের খুব ভালো লাগে। এখন আমাদের মাননীয় সরকার যদি এইটা পাখি যদি দেখভাল করে রাখে সুন্দরভাবে, তাহলে পর্যটকরা আসবে। জেলার 3 উপজেলার সমন্বয়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মিনি সুন্দরবনকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। সরকার যদি এইটাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেন এবং এটা সংরক্ষণের জন্য কাজ করেন, তাহলে এখানে অনেক দেশ বিদেশি লোক এখানে ভ্রমণ করতে আসবে। স্থায়ীভাবে পাখির অভয়ারণ্য ও মিনি সুন্দরবন হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এই জায়গাটা যাতে স্থায়ীভাবে অভয়ারণ্য করা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ নেব। ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি জায়গাটা পরিমাপ করে এবং তার আশেপাশে এমন একটা নিরাপত্তা গড়ে তুলতে হবে যাতে কোনোভাবে পাখিগুলো ডিস্টার্ব না এবং অভয়ারণ্য হিসেবে থাকে। প্রতি বছর প্রায় 6 মাস ধরে লাখো পাখি এই মিনি সুন্দরবনে অবস্থান করে। সময় সংবাদ, বাগেরহাট। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।